দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু। হাসিনা আজিজ সহ আসামি ৪১ জন গ্রেফতারি পরোয়ানা। শেষ হলো নতুন কুড়ি ক্রীড়ার প্রথম আসর। সুন্দর দেশ গড়তে বর্তমান প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার। ১০ থেকে ১৫ দিনের মধ্যে সংকট কেটে যাবার আশা সরকারের। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু, ১ লাখেরও বেশি কর্মসংস্থানের আশা। কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে ২ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, ২ জনের প্রাণহানি, আহত অন্তত ৪০। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি মঞ্জুর আল মতিন। ১.৫ মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, তবে জুড়ে দেয়া হয়েছে ৩ শর্ত। যে কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। লাইসেন্স ফেরত পাওয়ায় এখন থেকেই ফের চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে হাসপাতালটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সব শর্ত মেনে চলার কথা জানান আদ্দিন কর্তৃপক্ষ। গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ১১ জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হাসপাতাল পরিচালনার সব শর্ত মেনে চলার কথা বলে আসছিল আদ্দিন কর্তৃপক্ষ। বন্ধের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে সরব ছিল রাজনীতির মাঠও। ৪৬ দিন বন্ধ রাখার পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জুড়ে দেয়া হয় ৩ শর্ত। শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ দিতে হবে হাসপাতালটিকে। আর কোনো রকম শর্ত ভঙ্গ হলে ফের লাইসেন্স বাতিল করবে সরকার। আইন অনুযায়ী ৩০ দিনের ভিতরে আপিল দায়ের করা হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। লাইসেন্স ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে ধন্যবাদ জানায়। একই সাথে লাইসেন্সের শর্ত মেনে চলারও অঙ্গীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো। ৬ শিশুর পরিবারকে এরই মধ্যে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে আদ্দিন হাসপাতাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটরের দাবি, শাপলা চত্বরে গণহত্যার প্রমাণ মিলেছে। ৫ মে ২০১৩ আওয়ামী লীগের শাসনামলে প্রথমবার বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে মতিঝিলে হেফাজতের সমাবেশে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতাসীনদের তরফ থেকে কেউ নিহতের কথা অস্বীকার করা হলেও মানবাধিকার সংগঠন অধিকার জানায় শাপলা চত্বরে হত্যা করা হয়েছে ৬১ জনকে।
ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেই ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে হেফাজতে ইসলাম। ১.৫ বছরের বেশি সময়ের তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন, যাতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৪১ জনকে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় তৎকালীন বিজিবি প্রধান ও পরবর্তীতে সেনা প্রধান আজিজ আহমেদ, পুলিশের তৎকালীন আইজি, র্যাব ডিজি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডক্টর দীপু মনি ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আসামি করা হয়েছে। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম ফেসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো হেফাজত হত্যাযজ্ঞের। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জিয়াউল আহসান, মোজাম্মেল বাবু, ফারজানা রুফা, শহীদুল হক ও আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার আছেন। শেখ হাসিনা, জেনারেল আজিজ, লতিফ সিদ্দিকী সহ বাকিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সুন্দর দেশ করতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো হওয়া নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেই সাথে প্রাণ প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ এবং পশু পাখির প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করেন। আশ্বাস দেন শিশুদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার। কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন কুড়ি। ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ 2 মাসব্যাপী নতুন কুড়ি স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তাদের অংশগ্রহণে জুলাইয়ে মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2 ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। বিকাল 4টায় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে থাকা শিশু কিশোরদের অভিবাদন জানান সরকার প্রধান। পরে মাঠে বসে খেলা দেখেন তারেক রহমান। উপভোগ করেন প্রামাণ্য চিত্র প্রদর্শন, নতুন কুড়ি স্পোর্টসের থিম সং এর সঙ্গে শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বপ্নের বাংলাদেশ গড়তে তাদের সহযোগিতা চান সরকার প্রধান। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। যে যে পেশায় নিয়োজিত হতে চায় সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও ভালো করবে এই শিশু কিশোররা। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সিলেট দিয়ে শুরু, ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ তারকা তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ। আয়োজকরা বলছেন, খেলোয়াড়দের মাঠমুখী করা এবং প্রতিযোগিতামূলক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। কিছুতেই কাটছে না গ্যাসের সংকট, উল্টো বেড়েছে ভোগান্তি।
দিনভর অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যে কেটে যাবে সংকট। এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের কাজ। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তবুও মিলছে না গ্যাস। এই সংকটে বেশি ভোগান্তিতে সিএনজি চালকরা। টিপ কমে গেছে, এটা তো আর মালিক বুঝবো না। মালিকের এক কথায় চালাইলে চালাও, না চালাইলে সাবিত হয়ে যাবো। যেদিন দেখুন যে আমি গ্যাস পাবো না, মানে আমার নজলের গোড়ায় গেছি, বলছে যে লাইনে গ্যাস নাই, ওই দিন মনে করেন যে জমা উঠাইতে কষ্ট হয়ে যাবে। গ্যাস সংকটের একই চিত্র রাজধানীর সব ফিলিং স্টেশনে। যেসব পাম্পে কিছুটা সরবরাহ আছে, সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এত কম বারে গ্যাসের মেশিন চালাতে গিয়ে ইতিমধ্যে আমাদের কম্প্রেসারের প্রবলেম হয়েছে, এখন আমাদের কম্প্রেসারই বন্ধ। এই অবস্থায় বেশি বিপাকে পড়েছে গ্যাস চালিত যানবাহন। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। 6 দিন ধরে ঝামেলা চলতে আছে, সেদিন 400 টাকার গ্যাস লইছি, হাওয়া ঢোকে, গ্যাস ভালো প্রেসার পায় না। ওই গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি, কিছু করার। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। Accident is accident, and this FSRI in the middle of the sea, it will take another 10 days, 15 days to come back in operation. Then where the life for the gas will be a little bit easy. এলএনজি নিয়ে আরও 2টি কার্গো দেশে এসেছে, জানিয়ে মন্ত্রী বলেন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনই গ্যাস খালাস করা যাচ্ছে না। So we are working on. শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। বহু আশা জাগিয়ে অবশেষে চট্টগ্রামে শুরু হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ, যেখানে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। তৈরি হবে 1 লাখ মানুষের নতুন কর্মসংস্থান। প্রকল্প কাজের উদ্বোধন করে অর্থমন্ত্রী জানিয়েছেন 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে দেশি বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় 2014 সালে। এর 2 বছর পর জমি অধিগ্রহণ হলেও ইজারা চুক্তি না হওয়া সহ নানা জটিলতায় আটকে যায় সব কাজ। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে খুলে যায় বন্ধ দুয়ার। গতি পায় আনোয়ারার বটতলী, বেলজুরি, হাজীগাঁও ও বৈরাগ মৌজায় 783 একর জায়গায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সমস্ত প্রক্রিয়া, যার আনুষ্ঠানিক নির্মাণ কাজের সূচনা হয় সোমবার। প্রাথমিকভাবে অঞ্চলটিতে $500 মিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে, যা পর্যায়ক্রমে বেড়ে দাঁড়াতে পারে $2 থেকে $3 বিলিয়ন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। কেননা এখানকার সবচেয়ে বড় সুবিধা বন্দর এবং সহজ যোগাযোগ ছাড়াও সস্তা শ্রম। This big journey, a milestone for the economy, a better future for the Bangladesh. I would highlight the speed, efficiency of this new government in executing important investment projects for Bangladesh. আনোয়ারার এমপি এবং চট্টগ্রাম জেলার এমপিরা যারা আছেন, আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসী সবার কাছে অনুরোধ, তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। অর্থনৈতিক অঞ্চলটিতে চীনের 30টি প্রতিষ্ঠানের জায়গা হবে। তাদের সাথে উন্নয়ন শৃঙ্খলে যুক্ত হবে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি নানা শিল্প। Modern and smart and vibrant economic zone in Bangladesh starting from Chattogram. আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সুতরাং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমিক কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। 2031 সালের মধ্যে নির্মাণ কাজ শেষের কথা রয়েছে এই চায়না অর্থনৈতিক অঞ্চলের। দেশে আরও বৈদেশিক অর্থনৈতিক অঞ্চল থাকলেও চট্টগ্রামে প্রথমবারের মতো হতে যাচ্ছে এই চীনা অর্থনৈতিক অঞ্চল। উদ্যোগের 1 যুগ পর যার নির্মাণ কাজ শুরু হলো, যা নতুন করে আশার আলো জ্বেলেছে চীন বাংলাদেশ মৈত্রী এবং উন্নয়ন বিনিয়োগ বাণিজ্যে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, আনোয়ারা, চট্টগ্রাম। খাবার, পানি আর বাতাসের মাধ্যমে মানবদেহে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, যা সব বয়সী মানুষকে ফেলছে স্বাস্থ্য ঝুঁকিতে।
এতে ক্যান্সার সহ নানা জটিল রোগের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো, নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের তাগিদ দিলেন তারা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। বিশ্বব্যাপী প্লাস্টিকের বার্ষিক উৎপাদন দ্বিগুণ হয়েছে। 2000 সালে যেখানে 234 মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হতো, তা বেড়ে দাঁড়িয়েছে 460 মিলিয়ন টনেরও বেশি। একই সময়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও দ্বিগুণের বেশি বেড়েছে। 2000 সালের 156 মিলিয়ন টন থেকে বেড়ে বর্তমানে তা 353 মিলিয়ন টন ছাড়িয়েছে। 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো আকারে এত ছোট যে খালি চোখে দেখা যায় না। প্লাস্টিক নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠান এসডোর এক প্রতিবেদন বলছে, বাংলাদেশের বাজারে থাকা 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক। নিত্য ব্যবহার করা এসব টুথপেস্টের মধ্যে 76.5% পাওয়া গেছে বিষাক্ত প্লাস্টিক কণা। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক বা মাইক্রোবিটস বলে খুবই ছোট ছোট সাইজের ব্যবহার করতেছেন, হয়তো ক্লিনিংটা ইমপ্রুভ করার জন্য এটার ব্যবহার রেস্ট্রিক্টেড করতে হবে। টুথপেস্ট বানানোর জন্য বা কসমেটিক বানানোর জন্য যেসব কেমিক্যালসগুলো রেগুলার ক্লিনিং এজেন্ট কাজ করে সেই সব দিতে হবে, এবং আমাদের মুখের যাতে যে দাঁতের জন্য স্পেশালি যেই সব কেমিক্যালসগুলো ক্ষতি করে না সেই ধরনের সাবস্টেন্স ব্যবহার করতে হবে। ক্ষতিকারক এই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে বিভিন্ন জটিলতা তৈরি হয়। ঝুঁকি তৈরি হয় মরণব্যাধি, ক্যান্সারের মতো জটিল রোগের। ক্যান্সার উৎপাদনের তৈরির প্রধান কারণগুলোর একটি হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। এছাড়াও বন্ধ্যাত্বের একটি কারণ মাইক্রোপ্লাস্টিক, হার্ট অ্যাটাক, লিভারের অসুস্থতা বা অকার্যকারিতা, কিডনির অকার্যকারিতার পেছনেও মাইক্রোপ্লাস্টিক কাজ করছে। যে শিশুটি আজকে নানা ধরনের মাইক্রোপ্লাস্টিক শরীরের ভিতরে প্রবেশ করছে, এই মাইক্রোপ্লাস্টিকের কারণে তার বিকাশ ব্যাহত হলো। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে নীতিমালার পাশাপাশি তা প্রয়োগের আহ্বান এই গবেষকের। প্লাস্টিকের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস কী পাওয়া যায় সেগুলো আমাদের করতে হবে, এবং যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটাকে সরকার প্রমোট করতে হবে। যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে উদ্যোগ হবে তাদের ট্যাক্স কমায় দিতে হবে। লট অফ ওয়েজ আছে সরকার এখানে তার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য। একই সাথে প্লাস্টিকের বিকল্প তৈরি এবং তা সহজলভ্য করার আহ্বানও জানান বিশ্লেষকরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।